হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো অর্থনীতি তোমরা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার 3। কিসের ক্লাস নাম্বার 3? এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে আমরা ক্লাসটা করাচ্ছিলাম তার ক্লাস নাম্বার 3। এর আগের দিন বা আগের সপ্তাহে কিন্তু আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে দুটো সেট আমরা আগে আলোচনা করেছি, এটা 3 নম্বর সেট, তাই তো? যে দুটো সেট আমরা আগে আলোচনা করেছি তার মধ্যে প্রায় প্রত্যেকটা সেট থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রশ্ন আসছে। সেই জন্য ডেসক্রিপটিভ ভাবে কিন্তু সেই পঞ্চবার্ষিকীটা তোমাদেরকে করিয়ে দেওয়া আছে। তো তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে। সেটা যদি দেখবে আজকেও প্রচুর প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। তো কথা না বাড়িয়ে আজকে আমরা এই 3 নম্বর ক্লাসটা চলো শুরু করি। আর এর আগে বলবো, তোমরা যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ তারা তো অবশ্যই এটাতে দেখবেই, সঙ্গে যারা যারা এসএসসি জিডি 2025 এর প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারা বুঝতে পারে যে কিরকম টাইপের প্রশ্ন কিন্তু আসছে, তাই তো? তো চলো শুরু করি। যেভাবে আমরা শুরু করি, প্রথমে আমরা রুটিনটা একবার দেখে নেব। বারবার রুটিনটা বলে দেওয়া হয়, তারপরেও কিন্তু তোমরা নিয়মিত ক্লাসগুলো করছো না বা দেখছো না। দেখো, রবিবার সকাল 9টায় কিন্তু হিন্দি রয়েছে, সন্ধ্যে 7টায় অঙ্ক রয়েছে। সোমবার সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আর সন্ধ্যে 7টায় কিন্তু ইতিহাস, তাই তো? মঙ্গলবার দিন রিজনিং রয়েছে সকাল 9টায়, আর এখন ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 7টা, এখন কিন্তু অর্থনীতি ক্লাস চলছে, তাই তো? দেখো, পরে রয়েছে বুধবার স্ট্যাটিক জিকে, অঙ্ক রয়েছে সন্ধ্যায়। বৃহস্পতিবার দেখো জিকে রয়েছে, এমসিকিউ কিসের বোর্ড থেকে? ইতিহাস থেকে আর ভূগোল থেকে, আর সন্ধ্যায় কিন্তু হিন্দি ক্লাস আছে। শুক্রবার দিন সকালে কোনো ক্লাস নেই, কিন্তু সন্ধ্যায় পলিটি ক্লাস কিন্তু রয়েছে। শনিবার দিন ভূগোল ক্লাস রয়েছে সকালে, আর সন্ধ্যায় কিন্তু রয়েছে রিজনিং ক্লাস। এই গেল তোমাদের রুটিনটা। আর তোমরা যারা এখনো জানো না যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.pachepathshala.com, এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এসএসসি জিডি 2025 কে লক্ষ্য রেখে একটা কিন্তু মক টেস্টের সিরিজ শুরু হয়েছে। অবশ্যই তোমরা সেই মক টেস্টটা দেবে, তাহলে তোমরা নিজেকে যাচাই করতে পারবে যে কত নম্বর তোমরা এখনো পাচ্ছ বা কোন কোন জায়গায় তোমাদের এখনো খামতি রয়েছে। অবশ্যই সেটাও তোমরা শেয়ার করবে। আর এই পুরো প্রসেস কিন্তু এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিও দেখে তোমরা সেই পুরো প্রসেসটাই কিন্তু বুঝতে পারবে কিভাবে তোমরা মক টেস্ট দেবে। আর এই মক টেস্টটা তাহলে শুরু হচ্ছে প্রতি রবিবার সকাল 10টা থেকে 10টা PM পর্যন্ত। আর এর রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু সোমবার সকাল 10টায়, ঠিক আছে? রেজাল্ট প্রকাশিত হবে। অবশ্যই তোমরা দেখে নিবে তোমরা যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে তোমাদের র্যাঙ্কটা কত, ঠিক আছে? তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, বলতেই চলে এসছে প্রথম প্রশ্নটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা? অর্থাৎ স্বনির্ভর, নিজের উপর নির্ভরশীল, এবং স্ব উৎপাদনকারী অর্থাৎ নিজে যা উৎপাদন করবে সেটা দিয়ে যাতে তার সংসার চলে বা তাকে নিজে চালাতে পারে, ঠিক আছে? তৃতীয়, ষষ্ঠ, অপশন সি প্রথম, অপশন ডি পঞ্চম। তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বলা রয়েছে স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা করা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ তৃতীয়। দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1961 সালে এবং শেষ হয় 1966 সালে। তাহলে এটা সময়কাল কত? 1961 থেকে 66, তাই তো? এই হলো তাহলে সময়কাল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার ছিলেন গাডগিল, তাই এই পরিকল্পনাকে গাডগিল পরিকল্পনাও বলা হয়, ঠিক আছে? এটা আমরা জানলাম। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.6% এবং লক্ষ্য পূরণ হলো কিন্তু 2.84%। এটা ইম্পর্টেন্ট। লক্ষ্য মাত্রা ছিল 5.6% আর লক্ষ্য পূরণ হলো 2.84%, তাহলে কি এটা নেগেটিভ হলো, তাই তো? এটা কিন্তু আমরা ডেসক্রিপটিভ ক্লাসে অলরেডি আলোচনা করেছিলাম। এবার এই যে স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা করা, এটা কেন হয়েছে জানো? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গুরুত্ব দেওয়া হয়েছিল সেচ ব্যবস্থার কৃষিকাজের উপর, তাই তো? এবার তখন তো সেচ ব্যবস্থা ভালো উন্নতি হলো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গুরুত্ব দেওয়া হলো ভারী শিল্পের উপর। তার কাজেই সেই সময় যখন ভারী শিল্পকে গুরুত্ব দেওয়া হলো,
সেই সময়টা কিন্তু কৃষির উন্নতিটা বন্ধ হয়ে গেল। তারপরে এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66 সাল, এই সময় কিন্তু কি আবার কৃষির উপর উন্নত দেওয়া হলো, কৃষির সেচ ব্যবস্থা সঙ্গে ভারী শিল্পকেও কিন্তু সমান মাত্রায় গুরুত্ব দেওয়া হলো। এই জন্য এই সময় স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি কিন্তু প্রতিষ্ঠার কথা এখানে বলা রয়েছে। দেখো নেক্সট, 1964 সালে ড্যাশ করতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আচ্ছা, আইডিবিআই যে ব্যাংকটা সেটা প্রতিষ্ঠা করা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কিসের জন্য? ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য, ভারী শিল্পের বিকাশের জন্য, কৃষি সমবায়কে সহায়তা করার জন্য, নাকি অপশন ডি গৃহ ঋণ প্রদানের জন্য? আমরা দেখলাম কি ইন্ডাস্ট্রিয়াল কথাটা বলা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে কি ক্ষুদ্র শিল্প এটা হতে পারে, তাই না? শিল্প যেহেতু বলা রয়েছে, ভারী শিল্প এটাও হতে পারে, কৃষি সমবায় এটা হবে না, গৃহ ঋণ প্রদান এটা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম হয় এ হবে না হয় বি হবে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভারী শিল্পের বিকাশ। অর্থাৎ এই যে আইডিবিআই 1964 সালে যে ব্যাংকটা স্থাপিত করা হয়েছিল, এটা ভারী শিল্পের বিকাশের উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারত সরকার ড্যাশ সালে একটি নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করে। অর্থাৎ ভারত সরকার কত সালে একটি নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করেছিল? অপশন এ তে দেখো রয়েছে 1991 সালে, বি তে রয়েছে 1980 সালে, সি তে রয়েছে 1995 সালে, আর অপশন ডি তে রয়েছে 1947 সালে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1991 সালে। অর্থাৎ ভারত সরকার 1991 সালে কিন্তু একটি নতুন অর্থনৈতিক নীতি নির্ধারণ করেছিল বা প্রবর্তন করেছিল। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এখানে 4টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেওয়া রয়েছে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি অপশন ডি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে এখানে কিন্তু সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনা পুরোপুরি শেষ হয়নি, তোমরা সেটা জানো, কারণ আগের দিন আমরা ক্লাস করিয়েছিলাম যে কেন শেষ হয়নি। কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা মেইনলি কার পরিকল্পনা? কংগ্রেস সরকারের পরিকল্পনা। কিন্তু কংগ্রেস সরকার চলে যাওয়ার পর বিজেপি সরকার চলে আসলো। বিজেপি সরকার কিন্তু 2015 সালেই চলে এসেছিল। এই জন্য এটার দেখো সময়কাল ছিল 2012 থেকে 2017 সাল। 2017 সাল পর্যন্ত যায়নি, এটা কিন্তু 2012 থেকে 2015 সাল পর্যন্ত কিন্তু হয়েছিল। ঠিক আছে, দেখো পরিকল্পনা কমিশন দ্বারা এই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়। মনমোহন সিং ও নরেন্দ্র মোদী এই পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন। যেহেতু মনমোহন সিং ছিলেন সঙ্গে নরেন্দ্র মোদী, তার মানে কি বিজেপি সরকার এই পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন, এবং মন্টেক সিং আলুওয়ালিয়া ডেপুটি চেয়ারম্যান ছিলেন এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটাই সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে 5 নম্বর দেখো, পরিবহন ও মজুতকরণ অর্থনৈতিক কর্মপদ্ধতি কোন খাতের অধীনে পড়ে? পরিবহন আর মজুতকরণ। পরিবহন অর্থাৎ কি সার্ভিস দিচ্ছে, মজুতকরণ সেও সার্ভিস দিচ্ছে, তাই না? দেখো তৃতীয় খাত, প্রথম খাত, দ্বিতীয় খাত আর চতুর্থ খাত। তাহলে প্রথম খাত সম্ভব না, দ্বিতীয় খাত সম্ভব না, তাহলে কি হয় তৃতীয় খাত হবে না চতুর্থ খাত হবে? দেখো এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ তৃতীয় খাত। কারণ প্রথম খাতটা কি প্রাথমিক বিভাগে কিন্তু কি কৃষি সংশ্লিষ্ট বিষয়বস্তুকে বোঝানো হয়। কৃষি সংশ্লিষ্ট বা কৃষি কাজ যেগুলো সেটা প্রথম শ্রেণীর যেটা কাজ হয় সেটা প্রথম খাতের মধ্যে পড়ে। দ্বিতীয় খাতের মধ্যে কি পড়ে? দ্বিতীয় খাতের মধ্যে সেই কৃষি যে পণ্য রয়েছে, সেই কৃষি পণ্য দ্রব্যের থেকে কৃষি যে ফসল তার থেকে যে নতুন পণ্য তৈরি করা হচ্ছে সেটা দ্বিতীয় খাতের মধ্যে পড়ে। আর তৃতীয় খাতে সেই যে উৎপাদিত ফসলকে বাজারজাত করা বা বাজারে নিয়ে যাওয়া, বিক্রি করা, সেটাই তৃতীয় খাতের মধ্যে পড়ে। দেখো এর মধ্যে রয়েছে পরিবহন করতে হবে, মজুতকরণ করা, এটা তাহলে কি অবশ্যই তৃতীয় খাতের মধ্যে পড়বে, তাই না? 6 নম্বর প্রশ্ন দেখো, অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা আমদানি প্রতিস্থাপন বা অপসারণের নীতিকে কি বলে? অভ্যন্তরীণ উৎপাদন। অভ্যন্তরীণ মানে অভ্যন্তরীণ কথাটা মানেই কি ভিতরে, তাই না? যাতে একদম পুরোপুরি দেশের মধ্যে যেটা অভ্যন্তরীণ। দেখো অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা আমদানি প্রতিস্থাপন বা অপসারণের নীতিকে কি বলে? আমদানি। আমদানি মানে কোনো কিছু নিয়ে আসা, আমদানি যে প্রতিস্থাপন করা হচ্ছে, আমদানিকে বাদ দেওয়া হচ্ছে, তার নীতিকে কি বলে? আমদানি প্রতিস্থাপন বলে, রপ্তানি চালিত প্রবৃদ্ধি বলে, আন্তর্জাতিক বাণিজ্য বলে, নাকি আমদানি উদারীকরণ বলে? তাহলে
এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আমদানি প্রতিস্থাপন। অর্থাৎ আমদানিটা কিন্তু করতে হচ্ছে না, কারণ আমাদের তো অভ্যন্তরীণ উৎপাদন বেশি হচ্ছে, কেন আমরা কিছু আনতে যাব, তাই না? নেক্সট দেখো, ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ুন। এখানে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, এ তে দেখো একটা আছে, বি তে একটা আছে। দুটো বিবৃতি আমরা ভালো করে একটু পড়ব। দেখো প্রথমটা কি বলা রয়েছে, ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভান্ডারে পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল। অর্থাৎ ভারত খাদ্যশস্য উৎপাদনে সম্পূর্ণ হয়ে উঠলো, মানে নিজেদের খাদ্য নিজেরা জোগাড় করতে পারছিল ভারতের জনগণ, এবং কেন্দ্রীয় ভান্ডারে পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল। অর্থাৎ রাজস্ব ভান্ডারে প্রচুর পরিমাণে কিন্তু কি খাদ্য উপস্থিত ছিল বা ছিল সেই সময়টা। এমনকি কখনো কখনো ভারত খাদ্যশস্য রপ্তানিও করত, এমনকি যখন বেশি হয়ে যেত সেটা কিন্তু কি অবশ্যই অন্য দেশে রপ্তানি করতো বা রপ্তানি করতো। এরা বুঝলাম। বি নম্বরে দেখো কি বলা আছে, মাথাপিছু খাদ্যশস্যের নিট প্রাপ্যতাও বৃদ্ধি পেয়েছিল। আগে একটা পরিবারের জন্য যত পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ ছিল, এখন কিন্তু সেই পরিমাণটাও বৃদ্ধি পেয়েছিল। বুঝতে পারলাম সেটা, এই দুটো লাইন সম্পর্কে ক্লিয়ার হলো আমাদের। দেখো সঠিক বিবৃতিটি বা বিবৃতিগুলো শনাক্ত করুন। হতে পারে এখানকার একটাও ঠিক, না হতে পারে দুটাও ঠিক, বা এ ঠিক হতে পারে, বি ভুল হতে পারে, বি ঠিক হতে পারে, এ ভুল হতে পারে, বা দুটাও ঠিক হতে পারে, বা দুটাই ভুল হতে পারে, তাই না? তাহলে দেখো অপশন এ তে রয়েছে শুধুমাত্র এ ঠিক, শুধুমাত্র বি ঠিক, এ বা বি এর কোনোটাই নয়। অপশন ডি, এ এবং বি উভয় ঠিক। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, এ এবং বি উভয় ঠিক। ঠিক আছে, ভালো করে পড়বে। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হলো এই যে আজকে ক্লাসটা তোমরা করছো, এটা ক্লাস শেষ হওয়ার, অর্থাৎ 7টার পরে যে সময় আমাদের ক্লাসটা শেষ হয়, প্রত্যেকটা ক্লাসের টাইম তো আর এক থাকে না, তো এই শেষ হওয়ার পরে 12 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে, দেখো নেক্সট, নিচের কোনটি ভারতের 8টি মূল শিল্পের মধ্যে একটি নয়? আচ্ছা, এই যে এখানে দেওয়া রয়েছে কয়লা আর অপরিশোধিত তেল, এটা কি কোনটি ভারতের 8টি মূল শিল্পের মধ্যে একটি নয়? আচ্ছা, 8টির মধ্যে কোনটি নয়? ঠিক আছে, অপশন এ তে দেখো রয়েছে 1 এবং 2 উভয়ই, শুধুমাত্র 1। অপশন সি 1 এবং 2 কোনোটাই না। অপশন ডি শুধুমাত্র 1। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1 এবং 2 কোনোটাই না। এটা কিন্তু তাহলে কোনোটাই না, কারণ আমরা জানি কি ভারতে 8টি মূল শিল্প কি কি, কয়লা যেটা রয়েছে এখানে, অপরিশোধিত তেল রয়েছে এখানে, প্রশ্নই আসে না তাহলে এটা, তাই না? প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, শোধনাগার, সার, সিমেন্ট, ইস্পাত আর বিদ্যুৎ। প্রশ্নটা ভালো করে বুঝবে। বলা রয়েছে নিচের কোনটি ভারতের 8টি মূল শিল্পের মধ্যে একটি নয়? এই দুটার মধ্যে একটি নয়। এবার কি একটাও তো না, না 1 বা 2 কোনোটাই কিন্তু না, কারণ কি এরা সবগুলাই এর মধ্যেই পড়ে, তাই তো? নেক্সট দেখো, ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যা শর্ট ফর্ম FICCI, ড্যাশ সালে গঠিত হয়েছিল? কত সালে গঠিত হয়েছিল? অপশন এ দেখো 1917 সালে, বি রয়েছে 1920 সালে, সি রয়েছে 1927 সালে, অপশন ডি রয়েছে 1923 সালে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1927 সালে। 1927 সালে তাহলে কি ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় খাতে সাধারণত কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয়? আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রথম খাতে থাকে কৃষি বা প্রথম শ্রেণীর যে সমস্ত কাজকর্ম সেগুলো, আর দ্বিতীয় খাতে কি থাকে, যে কৃষিজ উৎপাদিত ফসল থেকে যে পণ্য আমরা তৈরি করছি সেটা থাকছে। দেখো কি বলেছে, ফসল ফলানো এবং পশুপালন করা। অপশন বি তে রয়েছে শিল্পে সহায়তা পরিষেবা প্রদান করা। অপশন সি তে রয়েছে কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন। অপশন ডি তে রয়েছে প্রাকৃতিক সম্পদ আহরণ। তাহলে দেখো আমি যেটা বললাম যে কৃষিজ উৎপাদিত ফসল থেকে একটা পণ্য তৈরি করা, তাহলে এটার সঙ্গে কোনটা মিলছে? অ্যান্সার সি, কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করা। কোন একটা কাঁচামাল, কোন একটা সবজি বা কোন একটা ফসল থেকে একটা চূড়ান্ত পণ্যতে তৈরি করা। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? এটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, অ্যাডাম স্মিথ, তাই তো? নেক্সট প্রশ্ন, কৃষি পণ্যের যে অংশটি কৃষকরা বাজারে বিক্রি করে তাকে বলে? উৎপাদিত ঘাটতি,
উৎপাদিত উদ্বৃত্ত, বাজারজাত ঘাটতি নাকি বাজারজাত উদ্বৃত্ত? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যায় অপশন ডি, বাজারজাত উদ্বৃত্ত। কৃষি পণ্যের যে অংশটি কৃষকরা বাজারে বিক্রি করে, অর্থাৎ যেটা দরকার হলো না, যেটা বিক্রি করবে, সেই বিক্রিটা বাজারে বিক্রি করে, তাকে কি বলে? বাজারজাত উদ্বৃত্ত, যেটা বাজারের জন্যই তৈরি করা বা বাজারে বিক্রি করা। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। দেখো এটা এরকম আরেকটা এই টাইপের একটা প্রশ্ন দেখেছিলাম, এটাও দেখো। এ নাম্বার কি বলেছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের ক্ষুধা সংকট মোকাবিলার জন্য এই বিপ্লব সূচনা করা হয়েছে। আচ্ছা, ক্ষুধার সংকট বা খাদ্যের চাহিদা মেটানোর জন্যই নাকি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা করা হয়েছিল। আদৌ ঠিক? আচ্ছা, দেখি 2 নম্বরটা দেখি কি বলেছে। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, শিল্প উন্নয়নের উপর ভিত্তি করে সামগ্রিক কৃষির আধুনিকীকরণ, পরিকাঠামো, কাঁচামাল ইত্যাদি। তাহলে কি সঠিক বিবৃতিটি বা গুলি শনাক্ত করুন। শুধুমাত্র এ ঠিক, শুধুমাত্র বি ঠিক, এ এবং বি কোনোটাই নয়, এ এবং বি উভয় ঠিক। তাহলে কোনটা হবে অ্যান্সার? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এ এবং বি উভয় ঠিক। ঠিক আছে, এই দুটাই কিন্তু তাহলে ঠিক। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ড্যাশ সালের 20 আগস্ট ই শ্রম পোর্টাল ishram.gov.in চালু করেছে। কত সালে চালু করেছে? 2020 সালে। অপশন বি তে রয়েছে 2021 সালে, অপশন সি তে রয়েছে 2022 সালে, অপশন ডি তে রয়েছে 2023 সালে। তাহলে কত সালে চালু করেছে? এটার কিন্তু অ্যান্সার হবে অপশন বি, 2021 সালে। অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো 15 নম্বরে কি রয়েছে? ড্যাশ পরিভাষাটি সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয়কে বোঝায়। আচ্ছা, খোলা বাজার কার্যকলাপ, মোরাল সুশান, অপশন সি প্রান্তিক প্রয়োজন, অপশন ডি বদ্ধ বাজারি কার্যকলাপ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, খোলা বাজারি কার্যকলাপ। আচ্ছা দেখো, খোলা বাজারি পরিভাষাটি তাহলে সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয়কে বোঝানো হয়। খোলা বাজার কার্যকলাপ বলতে পারো যে যে বাজারে কোনো লিমিটেশন থাকবে না, চাষি যে কোনো বাজারে কিন্তু সেই উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে, সেটা লাইসেন্স বলতে পারো। ঠিক আছে, এটা খোলা বাজার কার্যকলাপ বা খোলা বাজার অর্থনীতির মধ্যে পড়বে। নেক্সট দেখো, ড্যাশ বিপ্লবের কারণে ভারত খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভান্ডার পর্যাপ্ত মজুদ ছিল। এমনকি খাদ্যশস্য ভারত মাঝে মধ্যে রপ্তানি করার অবস্থাতে ছিল। আচ্ছা, এই যে নিচে কয়েকটা বিপ্লব দেওয়া রয়েছে, এই বিপ্লবগুলোর কোন বিপ্লবের মাধ্যমে ভারত স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে খাদ্যশস্যের জন্য? কেন্দ্রীয় ভান্ডারে পর্যাপ্ত মজুদ হয়ে গেছিল, এমনকি মাঝে মাঝে কিছু কিন্তু তারা বিক্রিও করতে পেরেছিল, বা যাকে কি বলা হয় যে রপ্তানিও করতে পেরেছিল। তাহলে সেটা কোন বিপ্লবের জন্য? শ্বেত বিপ্লব। এটা কোন চাষের সঙ্গে যুক্ত? দুগ্ধ উৎপাদন, তাই তো। তৈল বিপ্লব, বুঝতে পারছো, তেল উৎপাদন। শিল্প বিপ্লব, শিল্পের উৎপাদন। এবার কি সবুজ বিপ্লব, এখানে কি ধান গম হতে পারে, তাই না? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, সবুজ বিপ্লব। 17 নম্বর প্রশ্ন, ভারতে দরিদ্র সীমা সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়? ভারতে যে মানুষরা দরিদ্র সেটা কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে? অপশনে স্বাস্থ্য সেবা সুবিধার উপলব্ধতা দ্বারা, স্বাস্থ্য সেবা অর্থাৎ স্বাস্থ্য সুবিধা যদি থাকে, স্বাস্থ্যের উন্নতি যদি হয় বা রোগ ব্যাধির সংক্রমণ কম হয়। অপশন বিতে রয়েছে শিক্ষার মান দ্বারা। এখন শিক্ষা মান কেমন, শিক্ষাটা কেমন ভাবে হচ্ছে, সেই মানের উপর কি দরিদ্র সীমা নির্ধারণ করা হয়? অপশন সি আয় এবং ভোগের স্তর অনুসারে, আয় কতটা ইনকাম হচ্ছে এবং কতটা খরচ করছে। অপশন ডি ধর্মীয় অন্তর্ভুক্তি দ্বারা। এটা অবশ্যই হবে না, তাহলে এ হবে না, বি হবে না, ডি হবে না, অ্যান্সার হয়ে যাবে কি সি, আয় এবং ভোগের স্তর অনুসারে কিন্তু ভারতে দরিদ্র সীমা সাধারণত কি নির্ধারণ করা হয়ে থাকে। আচ্ছা নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ? ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষা ব্যবস্থা কখনোই বেকারত্বের কারণ হতে পারে না, অসম্ভব। জনসংখ্যার ধীর বৃদ্ধি, অবশ্যই না, এটাও হবে না।
একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন, হ্যাঁ এটা হতে পারে। ডি নাম্বারে দেখো কি রয়েছে, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটাও হবে না। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন। অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ? একটা জায়গায় হঠাৎ করে অন্য দেশে মানুষজন যদি চলে আসতে থাকে, তাহলে কি একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন, নির্দিষ্ট জায়গায় যদি প্রচুর পরিমাণে লোকজন, বাইরের লোকজন আসতে শুরু করে, তাহলে সেখানকার কি অবশ্যই সেখানে বেকারত্ব সৃষ্টি হবে, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, ভারতে সবুজ বিপ্লবের সময় ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম আইএডিপি এর প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? অর্থকরী ফসলের ফলন বৃদ্ধি করা, অপশন বি ভূমি সংস্কার বাস্তবায়ন করা, অপশন সি নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, অপশন ডি জৈব চাষের প্রচার। তাহলে দেখো তো প্রশ্নটা আরেকবার, ভারতের সবুজ বিপ্লবের সময় ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট যেহেতু বলেছে, তাহলে কি হবে? অবশ্যই অপশন সি হবে, যে নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি করার জন্য এই ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম প্রাথমিক উদ্দেশ্য ছিল। তাহলে নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। নেক্সট প্রশ্ন, ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি নিম্নলিখিত কোন বছর পরিচালিত হয়েছিল? ঠিক আছে, দেখো 2009 সালে, 2013 সালে, 2017 সালে, অপশন ডি 2019 সালে। কত সালে হয়েছিল? এর অ্যান্সার হবে অপশন বি 2013 সালে। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হোয়াইট গুডস এর উদাহরণ? হোয়াইট গুডস, দেখো এয়ার কন্ডিশনার এবং এলইডি লাইট, আমদানিকৃত পণ্য, ফার্মেসি পণ্য, নাকি অপশন ডি কৃষি যন্ত্রপাতি। তাহলে অ্যান্সার কিন্তু হবে অপশন এ, এয়ার কন্ডিশনার এবং এলইডি লাইট। কেন? এবার দেখো সাদা পণ্য বা হোয়াইট গুডস এর উদাহরণ বা হোয়াইট গুডস জিনিসটা কি? দেখো সাদা পণ্য শব্দটি প্রাথমিকভাবে সাধারণভাবে রান্নাঘরে বা লন্ড্রিতে রুটিন কাজের জন্য ব্যবহৃত হওয়া বৃহৎ ঘরোয়া যন্ত্রপাতিকে বোঝায়। বৃহৎ ঘরোয়া যন্ত্রপাতিকেই তাহলে কি বোঝায়? এই সাদা পণ্য বোঝায়। এটি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ড্রয়ার এবং ডিশ ওয়াশারের মতো বিস্তৃত পণ্যগুলিকে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, তার মানে কি এখানে এর মধ্যে শুধু পণ্য কি পড়ে? এয়ার কন্ডিশনারটা আছে, এলইডি লাইট আছে, এগুলো সবই কি এই হোয়াইট গুডস এর উদাহরণ, তাই তো? এটা তোমরা যদি মনে রাখো, সাদা পণ্য বা হোয়াইট গুডস এর যে সংজ্ঞাটা রয়েছে সেটা যদি তোমরা দেখে নাও, তাহলে সাদা পণ্য সম্পর্কে আজকের থেকে আর কোনো রকম ডাউট কিন্তু থাকবে না। 22 নম্বর প্রশ্ন, বোঝা বা দায় লিয়াবিলিটিস সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলি পড়ুন। দেখো বোঝা বা দায় সম্পর্কিত দুটো তথ্য এখানে দেওয়া রয়েছে। দেখো যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দায় হলো তার ঋণ বা তার কাছে থেকে অন্যদের পাওনা। তার মানে কি একজন ব্যক্তি যে পরিমাণ ঋণ নিয়ে রেখেছে সেটা তার কি, সেটা বলতেই পারি তার বোঝা বা দায়। এটা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া রয়েছে, আমি ব্যক্তি সাপেক্ষে বললাম এটা, তাহলে সেটা আমরা বলতেই পারি সেটা বোঝা, ঋণ বা দায় বলতে পারি। বি নাম্বার দেখো কি রয়েছে, একটি ব্যাংকের জন্য প্রধান দায় হলো জনসাধারণের দ্বারা ব্যাংক জমা করা আমানত। তাহলে কি একটা ব্যাংক বিশ্বাস করলো, মানে লোকজন জনসাধারণ বিশ্বাস করে ব্যাংকে টাকা রাখলো, তাহলে কি ব্যাংকের দায় তাদের টাকা পয়সাটাকে ঠিকঠাক ভাবে রাখা, এটা দায়, তাই তো? দেখো সঠিক বিবৃতি দেবি বা বিবৃতিগুলোই শনাক্ত করুন। তাহলে দুটাই যদি ঠিক হয় বা শুধুমাত্র এ ঠিক, শুধুমাত্র বি ঠিক, এ বা বি এর কোনোটাই নয়, এ এবং বি উভয়, তাহলে এখানে কিন্তু দুইটাই ঠিক, এ এবং বি উভয় কিন্তু ঠিক, তাই তো? এখানে যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দায় হলো তার ঋণ বা তার কাছে থেকে অন্যদের পাওনা, এটা অবশ্যই ঠিক। বি নাম্বারটা আমি বলেই দিলাম, একটি ব্যাংকের জন্য প্রধান দায় হলো জনসাধারণের দ্বারা ব্যাংকে জমা করা আমানত, এটাকে ঠিকঠাক ভাবে রাখা, এটাও তাহলে কি বোঝা বা দায়। তাহলে অপশন ডি কি হবে? এ এবং বি উভয় তাহলে ঠিক হচ্ছে। নেক্সট দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা? তৃতীয়, ষষ্ঠ, প্রথম নাকি পঞ্চম? এই প্রশ্নটা অলরেডি একবার আলোচনা করা হয়ে গেছে, কারণ এটা রিপিটেড ছিল কোশ্চেনটা। আর আজকে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের 26, 27,
28 আর 29, অর্থাৎ এটা কিন্তু লিপ ইয়ার ছিল। সেই এই 4টা ডেটের কিন্তু আমরা আজকে কোশ্চেন গুলো করাচ্ছি, ঠিক আছে। এটা 2024 সাল, 2024 যে কোশ্চেন সেট গুলো আছে তার মধ্যে এই 4টা থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আজকের আমাদের এই আলোচনা। আচ্ছা, তাহলে এটার দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1961 সালে, বললাম আমি, এবং শেষ হয় 1966 সালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার ছিলেন গাডগিল, তাই এই পরিকল্পনা কি গাডগিল পরিকল্পনা নামে বলা হয়। এর জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5.6% এবং লক্ষ্য পূরণ হয়েছিল কত 2.84% হয়েছে, তাই তো, এটা এক্সট্রা করে বলার কিচ্ছু নেই। নেক্সট দেখো, খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং খাদ্য কাজ ও উৎপাদনশীলতা এর উপর লক্ষ্য রেখে উৎপাদনশীলতার বাড়ানোর উদ্দেশ্যে ভারতে নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত হয়েছিল? অপশন এ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটি রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল। সময়কাল কত ছিল? 1985 থেকে 1990 সাল পর্যন্ত। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তিগত আধুনিকীকরণের দ্বারা কৃষি এবং শিল্পের উন্নয়ন ঘটানো। তাহলে এই যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমরা জানলাম, রাজীব গান্ধী পরিচালিত করেছিল এটা, সময়কালটা জানলাম। এবার কি প্রযুক্তিগত আধুনিকীকরণের মাধ্যমে কৃষি আর শিল্পের উন্নতির কথা বলা হয়েছিল। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5% এবং লক্ষ্য পূরণ হয়েছিল কিন্তু কি 5.6%। তাহলে কি এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পজিটিভ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 1964 সালে ড্যাশ করতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আইডিবিআই এর পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করা, ভারী শিল্পের বিকাশ ঘটানো, কৃষি সমবায়কে সহায়তা করা নাকি গৃহ ঋণ প্রদান? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভারী শিল্পের বিকাশ ঘটানো। এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর এই ভিডিওর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবে। আর এই ভিডিওর টাইম শেষ হওয়ার 10 থেকে 12 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা সেই ভিডিওর যে পিডিএফ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।